নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং এই রিলেটেড ভিডিও নিয়ে অনেকদিন পর তোমাদের সামনে। তার কারণ লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম সেটা হচ্ছে তোমার অ্যাবাউট নির্মাণ সহায়ক। আজকের ভিডিওটাতে যে পদটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার বা বিআইও, যাকে আমরা শর্টে বিআইও বলে জেনে থাকি। এবং ব্লক লেভেলে গেলেই বোঝা যায় যে তোমরা যারা যারা পঞ্চায়েত এরিয়াতে থাকো তারা গেলেই ব্লকে গেলেই বুঝতে পারবে যে বিআইও পোস্টটির গুরুত্ব কতটা। কারণ যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড কাজের জন্য কিন্তু উনি কোথাও না কোথাও এই পদটি যুক্ত থাকে। তো ওয়েলকাম টু অল। এবং আমরা আবারও আজকে পঞ্চায়েত এন্ড গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিপুল নিয়োগের একটা বিজ্ঞপ্তি এসেছিল সেইটার আলোচনা আমরা আজকে কন্টিনিউ করব। টোটাল ভ্যাকেন্সি ছিল ৬,৬৫২টি। এটা জেলা পরিষদ লেভেল, পঞ্চায়েত সমিতি লেভেল এবং গ্রাম পঞ্চায়েত লেভেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি। এবং এটার একটা জাস্ট ইনিশিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল। তারপরে যেটা আমরা দেখি যে একটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম করা হয় এবং সেখানে টোটাল বলা হয় যে এই পদটার জন্য যারা যারা পদটার বলবো না, এই পদগুলির জন্য যারা যারা অ্যাপ্লাই করতে চায় তারা ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন করে রাখুক। তবে হ্যাঁ, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই বলা হয়েছে যে ফার্দার কিন্তু কোনো অ্যাপ্লিকেশন এখনো কোনো সুযোগ সেভাবে দেখা যায়নি বা কোনো পোর্টালে সেভাবে দেখা যায়নি। অবশ্যই কেন দেখা যায়নি সেটা একটু আমি তোমাদেরকে বলে দেব। সেটা হচ্ছে এই রিসেন্ট একটা বিজ্ঞপ্তি, আমরা যদি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম খুলি তাহলে এই রিসেন্ট একটি বিজ্ঞপ্তি আমরা দেখতে পাবো। খুললেই এখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তার বিশেষ নির্দেশিকাতে বলা হয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। রেজিস্ট্রেশন এবং প্রোফাইল মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে বলছে এবং সেই রেজিস্ট্রেশনে তোমার নাম, ঠিকানা, তোমার যাবতীয় কিছু ডিটেলস, তোমার একাডেমিক ডিটেলস, তোমার ছবি, তোমার সিগনেচার, এগুলোকে আপলোড করে রাখার কথা বলা হয়েছে, প্রোফাইল সম্পূর্ণ করার কথা বলা হয়েছে আগামী দিন। এবং ডেফিনেটলি আমরা লাস্ট আলোচনা যখন করেছিলাম তখন আমাদের লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লোকসভা ইলেকশন ডিক্লেয়ার প্রথম ফেজ 19 তারিখে হতে চলেছে। তো আগামী দিনে আমি তোমাদের বলেছিলাম যে যদিও এটা সেন্ট্রালি হচ্ছে, রেজিস্ট্রেশনটা সেন্ট্রালি, কিন্তু বেসিক্যালি পঞ্চায়েত লেভেলে যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে হয়। এবং তোমরা যদি একটু মনে করো তাহলে আমি এই ডিএলএসসি কমিটির কথা বলেছিলাম, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু আলটিমেটলি পরীক্ষাটা নেবে এবং সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা আছে যে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার যে বিভিন্ন ডিস্ট্রিক্ট তাদের সুবিধা মতো তাদের ভ্যাকেন্সি ওয়াইজ আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট বার করবে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে যে ডিস্ট্রিক্টে যেরকম ভ্যাকেন্সি থাকবে সেরকম তোমরা অ্যাপ্লাই করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর কিন্তু ফার্দার পরীক্ষা হবে। এবং অবশ্যই তোমরা বারবার একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলে যে একাধিক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা যাবে কিনা। হ্যাঁ, তার উত্তর আমি দিচ্ছি, হ্যাঁ অবশ্যই করা যাবে। এবং একাধিক ডিস্ট্রিক্টে একাধিক পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে একটাই ক্রাইটেরিয়া থাকবে যে যদি একসাথে দুটো পরীক্ষা হয়, ধরো একই ডিস্ট্রিক্টে একই দিনে পরীক্ষা, তাহলে কিন্তু তোমাদের একটিকে বেছে নিতে হবে যে কোনটার জন্য তোমরা অপ্ট করতে চাও। এবার আমরা মেনলি, এটা একটা নতুন জিনিস তো সেই কারণে আমি তোমাদের একটু এটা নিয়ে আপডেট দিয়ে দিলাম। এবারে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনা, এবং সেটা হচ্ছে বিভিন্ন পোস্টের মধ্যে আগের দিন আমরা নির্মাণ সহায়ক পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেটি পঞ্চায়েত লেভেলের একটি পোস্ট, মানে যিনি এনএস হিসেবে সিলেক্টেড হবেন তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে অফিসগুলি সেগুলোতে পোস্টিং পাবেন। এবারে আজকে আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, যাকে আমরা শর্টে বা যিনি ব্লক অফিসে বিডিওর আন্ডারে ইনি কাজ করেন এবং ইনি বিআইও নামে মেনলি পরিচিত। এবং ব্লকে গেলেই তোমরা এই পদটির বা এই ব্যক্তির উপস্থিতি কিন্তু অনুভব করতে পারবে। ব্লক ইনফরমেটিক্স অফিসার মেনলি ইনি হচ্ছেন একজন পঞ্চায়েত সমিতির একজন স্টাফ।
এনার স্যালারি পঞ্চায়েত সমিতির হেডে কিন্তু হয়। অ্যাকচুয়ালি ব্লক বিডিও, ব্লক সেটআপে দুটো হেড হয়, দুটো হেড না অ্যাকচুয়ালি অনেক হেড হয়। বিডিও যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি দুটো পদে অ্যাকচুয়ালি উনি কাজ করেন। এক হচ্ছে বিডিও হেড ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে, এবং সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তো পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবে উনি কিছু, ওনার আন্ডারে কিছু স্টাফ থাকে, এবং বিডিওর সেটআপের আন্ডারে কিছু স্টাফ থাকে। তো এই ব্লক ইনফরমেটিক্স অফিসার যে পদটি, সেটা কিন্তু পঞ্চায়েত সমিতির সেটআপের আন্ডারের একজন স্টাফ। ঠিক আছে, এবার আমরা ডিটেল একটু আলোচনা করে দিই যে টোটাল আমাদের ডিরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমে। সেখানে জেলা পরিষদ লেভেলে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছিল 438, পঞ্চায়েত সমিতি লেভেলে 564, গ্রাম পঞ্চায়েত লেভেলে 5509, টোটাল 6652। কারণ এই তিনটে বাদেও কিছু ইঞ্জিনিয়ারিং পোস্ট ছিল, সেগুলোও কিন্তু আছে, যেগুলো এর মধ্যে ইনক্লুডেড সেইভাবে না। এবার আমরা চলে আসছি, যদি এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করেছিলাম একটি ভিডিওর মাধ্যমে, এবং সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো দেখোনি, যদি বেসিক আইডিয়া পেতে চাও ওভারঅল বিষয়গুলো নিয়ে, অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারো। এবারে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ব্রেকআপ দিয়েছিলাম, এটাও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গের তরফ থেকে অফিসিয়ালি এটাকে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, জেডপি ফর জেলা পরিষদ, পিএস ফর পঞ্চায়েত সমিতি এবং জিপি ফর গ্রাম পঞ্চায়েত লেভেলে টোটাল ভ্যাকেন্সি। এবং এটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সব থেকে বেশি ভ্যাকেন্সি যে জেলাটিতে, সেটি হচ্ছে বাঁকুড়া, এবং সেকেন্ড পজিশনে যে জেলাটি আসছে সেটি হচ্ছে হুগলি। ঠিক আছে, এবং এই দুটোতে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, 600-র উপরে টোটাল ভ্যাকেন্সি। আবারও বলছি, কোনো যারা তোমরা অ্যাপ্লাই করতে যখন বিভিন্ন, নিশ্চয়ই তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে ফেলেছো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েব পোর্টালটা খোলা হয়েছে সেখানে। এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেমন যেমন নোটিফিকেশন বেরোবে তোমরা অ্যাপ্লাই করবে। একাধিক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারো, একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো যদি তুমি এলিজিবল হও। তবে অবশ্যই সেক্ষেত্রে যদি দেখা যায় কোইন্সিডেন্টলি একই দুটো ডিস্ট্রিক্টে একসাথে একই সময় পরীক্ষা হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু তোমার জন্য যেটি বেস্ট সেটিকে বেছে নিতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি পরবর্তী পর্যায়ে। কি কি পোস্টের জন্য বেরিয়েছিল? গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী এক্সিকিউটিভ অফিসার, যাকে বলি গ্রাম পঞ্চায়েত কর্মী, জিপি কর্মী আমরা বলি, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সচিব, এই সমস্তটাই কিন্তু দেখো জিপি লেভেলে, মানে এই পোস্টগুলিতে যারা সিলেক্টেড হবেন তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে তাদের পোস্টিং পাবেন। তারপরে দেখো পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক, পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতির পিওন, এই সমস্তটাই কিন্তু পিএস বা পঞ্চায়েত সমিতি লেভেলে, মানে এই পোস্টগুলির মধ্যে একটিতেও যদি তুমি সিলেক্টেড হও তাহলে তুমি ব্লক অফিসে পোস্টিং পাবে, এবং বাকি সবকটাই কিন্তু জেডপি লেভেল জেলা পরিষদ, মানে বেসিক্যালি তুমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে তুমি তোমার পোস্টিং পাবে। ঠিক আছে, চলো নেক্সট। ব্লক ইনফরমেটিক্স অফিসার, আজকের আলোচ্য বিষয় ব্লক ইনফরমেটিক্স অফিসার। আবেদনকারী যোগ্যতা, ব্লক ইনফরমেটিক্স অফিসার মেনলি এটি একটি এমন পোস্ট যেখানে তোমার কম্পিউটার স্কিলের দরকার হবে। অ্যাকচুয়ালি এই কম্পিউটার স্কিলটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। ইনি কাজ করবেন বিডিওর আন্ডারে পঞ্চায়েত সমিতিতে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতিও বিডিওই দেখে। তো অ্যাজ আ বিডিও আমি আমার ফার্স্ট ব্লক কে কাজ করে, এটা আমার সেকেন্ড ব্লক চলছে আমার এক্সপিরিয়েন্স। তো এটুকুনি বলতে পারি, আজ থেকে যদি 10 বছর আগে চলে যাও তাহলে ব্লক ইনফরমেটিক্স অফিসারের গুরুত্ব অপরিসীম ছিল, কারণ তিনি হয়তো ব্লকের মধ্যে একমাত্র পারদর্শী ব্যক্তি ছিলেন যিনি কম্পিউটারের সমস্ত কিছু জানেন। এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে প্রচুর কাজ থাকে ব্লক অফিসে, কারণ রিপোর্ট পাঠানোর মেন, সেই কারণে বিআইওর ওপর কিন্তু মেন দায়িত্ব পড়ে যেত কার কোথায় কম্পিউটারে কি সমস্যা হচ্ছে, কোথায় ইন্টারনেটে সমস্যা হচ্ছে, কম্পিউটারে কোনো জিনিস কিছু বানানো হচ্ছে, কোনো চিঠি টাইপ করতে হচ্ছে, সবটাই করতে হতো বিআইও কে। এটা আমি আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয়
ব্লক অফিসে যদি 40 জন স্টাফ থাকে, 40 জনের মধ্যে 45 জনই কিন্তু কম্পিউটারে খুবই পারদর্শী। তো সেক্ষেত্রে বলবো বর্তমানে দাঁড়িয়ে বিআইওর যে স্পেসিফিক কাজগুলো সেগুলোর গুরুত্ব কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে? আজকাল কি আমার যদি কোনো চিঠি লেখার হয় তাহলে সেটা আমিই লিখে ফেলি। আমি বিআইও কে ডাকি না যে বিআইও প্লিজ এসে আমার চিঠিটা লিখে দাও, আমি আমার নিজের কম্পিউটারে লিখে ফেলি। কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু সেটা হতো না। বা বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন জিনিস, এগুলো তোমাকে একমাত্র বিআইও দায়িত্ব পড়ে না, অনেক স্টাফ থাকে ব্লকে যারা এই কাজগুলো তোমার করে দিতে পারে। এখন বেসিক্যালি যার যার সেকশন, সে যদি ধরো ওয়েলফেয়ার সেকশন হয়, ব্লক ওয়েলফেয়ার সেকশন, যার আন্ডারে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, ওল্ড এজ পেনশন, মানবিক পেনশন, উইডো পেনশন পড়ছে, সেই ব্লক ওয়েলফেয়ার অফিসার নিজেই নিজের চিঠিপত্র টাইপ করে ফেলেন। যদি আমি এনআরইজিএস সেকশনে দেখি কোনো চিঠি টাইপ করতে হলে এপিও আছে, জেপিও আছে, টিএ, পিএ, সিএ আছে, তারা নিজেরাই নিজেদের চিঠি টাইপ করতে ফেলে। আজ থেকে 10 থেকে 15 বছর আগে কিন্তু সেই সিচুয়েশন ছিল না। সেই সময় সমস্ত কিছু, যেহেতু একমাত্র ভালো কম্পিউটার জানা মানুষ ছিলেন বিআইও, আমরা তার যোগ্যতাগুলো দেখলেই বুঝতে পারবো, সেই কারণে সব কাজটি তাকেই করতে হতো। এই বিআইও পোস্টের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট দরকার হয়। অবশ্যই ওনাকে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বিসিএ বলি, সেটা থাকতে হবে, অথবা তার কম্পিউটার সায়েন্সে অনার্স থাকতে হবে, অথবা যে কোনো স্ট্রিমে সে ব্যাচেলার হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই তার কম্পিউটার সার্টিফিকেশন কোর্স লাগবে, ডোয়েক থেকে এ লেভেল সার্টিফিকেশন কোর্স সার্টিফিকেট লাগবে। যদি সে ডিপ্লোমা হয় কম্পিউটারে বা আইটিতে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে, সেক্ষেত্রে ডোয়েক থেকে বি আর সি লেভেলের সার্টিফিকেট হলেই চলবে। মানে বেসিক্যালি আইদার তুমি ডিরেক্ট কম্পিউটারে তোমার পড়াশোনা হোক, আর কম্পিউটার বাদে যদি অন্য কোনো স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করে থাকো তাহলে বাবা কোনো রিকগনাইজ জায়গা থেকে ভালো কম্পিউটারের সার্টিফিকেট তোমার লাগবে। এছাড়া যদি ইটিসি ইলেকট্রনিক্স কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে তোমার বিই বা বিটেক ডিগ্রি থাকে তাহলেও তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এজ কত অবশ্যই বলা আছে যে বছর নোটিফিকেশন বেরোবে সেই বছরের প্রথম জানুয়ারিতে, 1 জানুয়ারিতে তোমার বয়স, যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে হও, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে অবশ্যই ইডাব্লিউএস ক্যাটাগরিতে 18 থেকে 40, আর ওবিসি বা এসসি এসটি দের ক্ষেত্রে 3 বছর এবং 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তবে এটা অবশ্যই বলা আছে যে বছর নোটিফিকেশন বেরোবে সেই বছর 1 জানুয়ারিতে দাঁড়িয়ে তোমার কিন্তু এই বয়সটি হতে হবে, ঠিক আছে? চলো নেক্সট, এবার চলে আসি সিলেবাসে। সিলেবাসে খুব ক্লিয়ারলি সিলেবাসটি দেওয়া আছে এবং সেখানে 3টে ভাগে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। টোটাল পরীক্ষার নম্বর হচ্ছে 100, টোটাল 100 এর পরীক্ষা। সেক্ষেত্রে এইটা একটু কেটে দাও, এটা ভুল হয়ে গেছে টাইমিংটা, হ্যাঁ, কারণ এটা এখন আমি জানি না কত থাকবে, ওই জন্য আমি এটা ভুলে যাও। কারণ 65 নম্বর একটা রিটেন টেস্ট থাকছে এবং সেটা সম্পূর্ণভাবে এমসিকিউ থাকবে। রিটেন টেস্টটা সম্পূর্ণভাবে এমসিকিউ থাকবে। 65 নম্বরের একটি রিটেন টেস্ট হবে। কতক্ষণের টেস্ট হবে সেটা এক্ষুনি বলতে পারছি না, কারণ আমি যতটুকু জানতে পেরেছি আগে যে বিআইওদের যে পরীক্ষা হতো 2014-তে যে পরীক্ষাটি হয়েছিল সেইখানে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন ছিল, উত্তর তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হতো। এই বছর সম্পূর্ণভাবে কিন্তু পরীক্ষাটি হবে এমসিকিউতে, রিটেন টেস্টটি। সেই কারণে এই বছর 65 নম্বরের পরীক্ষার জন্য কত সময় অ্যালটেড থাকবে সেটা কিন্তু এখনো ফিক্সড হয়নি। কেউ যদি কিছু বলে থাকে সম্পূর্ণভাবে গেস করেই বলছে, ওই জন্য আমি আর গেস ওয়ার্কে যাচ্ছি না। মোটামুটি আমি ওই জন্য টাইমিংটা ধরছি না, ধরে নাও 1 ঘন্টার মধ্যে লিখতে হবে, ধরে নাও। তো সেক্ষেত্রে অবশ্যই 10 নম্বরের ইংলিশ কোয়েশ্চেন থাকবে এবং বলা আছে যে সে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এইচএস লেভেলে যেমন ইংলিশের হয় সেই রকম হবে। বাংলা থাকবে 10 নম্বরের, 10 নম্বরের বাংলা থাকবে এবং সেক্ষেত্রেও বলা আছে যে এইচএস লেভেল অবধি বাংলার যে স্ট্যান্ডার্ড সেই রকম বাংলা থাকবে এবং মেইনলি বাংলা ব্যাকরণ থাকবে। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু গ্রামারই থাকবে, ঠিক আছে? অ্যারিথমেটিক থাকবে, মানে যেটাকে আমরা খুব সহজ ভাষায় পাটিগণিত বলি। অ্যারিথমেটিক থাকবে 10 নম্বরের এবং এটি কিন্তু অবশ্যই
মাধ্যমিক লেভেলের যে অ্যারিথমেটিক সেই অ্যারিথমেটিকের লেভেল থাকবে। দেখো খুব ক্লিয়ারলি কিন্তু এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে যে ইংলিশ আর বাংলার ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এইচএস লেভেল অবধি থাকবে। এইচএস লেভেল অবধি পাস করা একটি ছেলে বা মেয়ে যতটা ইংলিশ জানে ঠিক ততটা বা যতটা বাংলা জানে তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেটা মাধ্যমিক অবধি পড়া কোনো ছেলে বা মেয়ে যতটা অঙ্ক জানে ততটুকু থাকবে। সেক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস আমাদের বাদ চলে যাবে। তো মাধ্যমিকের সিলেবাসে যতটুকু থাকে অঙ্ক সেই চ্যাপ্টারগুলি আমাদেরকে পড়তে হবে। জিকের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি পরীক্ষা মানে এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলা আছে জেনারেল নলেজে কিন্তু মেনলি এমফাসাইজ করা হচ্ছে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের ওপরেই কিন্তু মেনলি জেনারেল নলেজ থাকবে। এটা 10 নম্বরের জিকে থাকবে এবং এই যে টপিকটা সেটা কিন্তু যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করো থাকবে। এক্ষেত্রে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করছো কি বই পড়বো কি বই পড়বো। পড়তে হবে না কোনো বই। বিগত আমি জয়েন করেছি তোমাদের সার্ভিসে জয়েন করেছি যদি বলি অ্যাজ এ WBCS এক্সিকিউটিভ 2020-তে জয়েন করেছি এবং 2020 থেকে 2 বছরের পুরোপুরি আমাদের ট্রেনিং হয়েছে। তাতে 2 বছরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপরে 2022 থেকে তোমার বিডিওশিপ, 2024 2 বছর বিডিওশিপ হয়ে গেল এবং সেক্ষেত্রেও যে জিনিসটা রোজ ঘেটেছি দ্যাট ইজ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট। তো তোমাদের নোটিফিকেশন বেরো ঠিকঠাক আমি পুরো পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট তোমাদের ইউটিউবে ফ্রিতে পড়িয়ে দেবো। মানে মানে আলাদা কোনো অ্যাপে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি সমস্তটা পড়িয়ে দেবো। কি আর প্রশ্ন আসবে, বিভিন্ন স্তর কবে হয়েছিল এগুলো তো জিকের প্রশ্ন, আরো যদি খুব কঠিন প্রশ্ন আসে গ্রাম সংসদ লেভেলের প্রশ্ন আসবে, কার কত টেনিওর, প্রধানের টেনিওর কত, কিভাবে প্রধানকে অপসারণ করা যায়, সভাপতি কিভাবে সিলেক্টেড হয়, সহকারী সভাপতি কিভাবে সিলেক্টেড হয়, কি কি স্থায়ী সমিতি আছে, কার কজন মেম্বার, এই সমস্ত প্রশ্নর বাইরে তো কিছু দেবে না। তো 4 বছর ধরে এই নিয়েই পড়ে আছি। তো পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট আমি তোমাদের পুরো পড়িয়ে দেবো ওটা নিয়ে। আর আমি এইটুকুনি বলতে পারি যে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট পড়ানোর বেস্ট পার্সন আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভিডিওই হবে, কারণ তার থেকে বেশি পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি, লজ নিয়ে ঘাটাঘাটি, ডেলি জিনিস দিয়ে ঘাটাঘাটি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর কেউ করে না, ঠিক আছে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, বারবার বলছি যে বিআইও পোস্টটি যেহেতু কম্পিউটার স্পেসিফিক, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কিন্তু 25 নম্বরের এমসিকিউ থাকবে রিটেন টেস্টে এবং সেটা অবশ্যই বিসিএস স্ট্যান্ডার্ড, বিসিএস মানে হচ্ছে ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স স্ট্যান্ডার্ডে থাকবে। মানে বাকিগুলো 10 আর 12 এর স্ট্যান্ডার্ড হলেও কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি একজন ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স বা গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে যতটা জানে তাকে কিন্তু ততটা জানতে হবে, ঠিক আছে। এবার চলে আসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট, 20 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেটা কম্পিউটারেই হবে অথবা কম্পিউটারে হবে, তোমাকে হয়তো কিছু করতে দেবে, হয়তো কোনো ডেটাবেস রিলেটেড কোনো কোয়েরি করতে দিতে পারে, কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো কোয়েরি করতে দিতে পারে। তো সেটা কিন্তু হয়তো এক্সেলে কিছু করতে দিল, ওয়ার্ডে কিছু করতে দিল, কোনো একটা পিপিটি রিলেটেড কিছু করতে দিল, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেটা তোমাকে কম্পিউটারে দেওয়া হবে এবং তোমাকে করতে হবে। ভাইভা 15 নম্বরের ভাইভা থাকবে এবং সেটা ডিপেন্ড করছে কি হয়। আমি 2-4 জন বিআইওর সাথে কথা বলেছি, আমার 2 ব্লকের বিআইওর সাথে কথা বলেছি এবং আমি এছাড়াও আরো অন্যান্য বিআইওর সাথে কথা বলেছি। একজন বলেছে তাকে ভাইভাতে মানে কম্পিউটার রিলেটেড কিছুই জিজ্ঞেস করা হয়নি, যেমন আমাদের বিসিএস WBCS এর যেমন স্ট্যাটিক প্রশ্ন করা হয়, তোমার বাড়ি যে জেলায় সেই জেলায় কি আছে, কেন পরিচিত নদী কি আছে, রাস্তা কি আছে, এইরকম রিলেটেড। আবার আরেকজন বিআইও বলেছে তাকে একেবারেই কম্পিউটার রিলেটেড প্রশ্ন করা হয়েছে, তাকে একদম ডেটাবেসের কোয়েরি, এসকিউএল কোয়েরি, তোমরা জানো যারা, এটা আমি ধরে নিচ্ছি যে যদি কোনো কম্পিউটারের ছেলে বা মেয়েরা কোনো ভিডিও দেখছো তাহলে তাদের ক্ষেত্রে যেমন এসকিউএল কোয়েরি যেটা বলে সিলেক্ট ড্যাশ 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 ফ্রম ড্যাশ ড্যাশ টেবিল যেটা হয় সেরকম পুরো কোয়েরি লিখতে দিয়েছিল, এছাড়া কম্পিউটার রিলেটেড প্রশ্ন করেছে। তো ইট ডিপেন্ডস, তোমাকে রাজ্যে কোনো জেনারেল নলেজের প্রশ্ন তুমি যে ডিস্ট্রিক্টে থাকো, তুমি যে পঞ্চায়েতে থাকো সেখান থেকে প্রশ্ন করতে পারে,
কম্পিউটার থেকে প্রশ্ন করতে পারে, কনস্টিটিউশন থেকে প্রশ্ন করতে পারে, মানে এই 15 নম্বরটা বেসিক্যালি যা ইচ্ছা প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এবার বুকস দেখো, বুকস ফর এমসিকিউ প্র্যাকটিস আমি এটুকুনি বলে দিচ্ছি, বাংলা আর ইংলিশের জন্য আমি একটা সেপারেট কি কি বই তোমরা ফলো করতে পারো বাংলাতে, আমি সেটার জন্য একটা কিছু খুঁজেছি, কিছু জিনিস। অ্যাকচুয়ালি এটার জন্য আমি কলেজ স্ট্রিটে গিয়েই তোমাদের জন্য যে কোন কোন বই এইরকম এমসিকিউ লেভেলের পাওয়া যায় সেটা দেখেছি, আমি বলে দেবো সেপারেট ভিডিও করে। অ্যারিথমেটিকের জন্য যদি তোমরা বলো তাহলে সুবীর দাসের বই তোমরা অবশ্যই ফলো করতে পারো, সম্পূর্ণ বাংলায় থাকে। আর একটা ভালো কথা যে আমাদের যে নোটবুকে যে সংকল্প ব্যাচ আমাদের অ্যাপে হচ্ছে, সেই ব্যাচে আমরা পুরো সুবীর দাস সলভ করাচ্ছি থ্রু ভিডিওর মাধ্যমে। পুরো সুবীর দাসের সলভ চ্যাপ্টার ওয়াইজ তুমি ভিডিও পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিও। তো তোমরা আমাদের যারা যারা ব্যাচে আছো তারা তো এমনি পেয়ে যাচ্ছ। আর কম্পিউটারের জন্য আমার মনে হয় এই বইগুলো পার, যদি ওগুলো ইংলিশ বই, বাংলা বই আমি এখনো ভালো পেলাম না কম্পিউটারের, তো এই বইগুলো তোমরা দেখতে পারো। এছাড়া কম্পিউটার বিষয়ে আমারও বেশ কিছু ভালো মানে আইডিয়া আছে। হ্যাঁ, মানে তোমরা জানো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি যদিও ফার্মাসিউটিক্যাল টেকনোলজির ব্যাকগ্রাউন্ডে, কিন্তু তারপরে আমি 3.5 বছর চাকরি করেছি টাটা কনসালটেন্সি সার্ভিসে অ্যাজ সিস্টেম ইঞ্জিনিয়ার। তো সেই কারণে ওখানেও বুঝতে পারছো যে কোনো সার্ভিসে গেলেই সেখানে ট্রেনিং হয়, তো সেই ট্রেনিং এ আমি সমস্ত শিখেছি, জাভা, সি, সি প্লাস প্লাস, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ডেটাবেস, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সব আমার শেখা আছে। হ্যাঁ, পারদর্শী কোনোটাতেই নই, কিন্তু টাচে সবকটাতেই ছিলাম, জানি, সুতরাং মোটামুটি একটা আইডিয়া আছে, কারণ তারপরে 3.5 বছর চাকরিও করতে হয়েছে আমাকে। তো কম্পিউটার রিলেটেড কি ধরনের সাধারণত প্রশ্নপত্র এমসিকিউ আসে সেটা আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, আগে নোটিফিকেশন বেরোতে দাও, তাহলে আমি তোমাদের করিয়ে দেবো। তাহলে এই দুটো জিনিস আমি তোমাদের, আর হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতি রাজ, পিএনআরডি, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যা যা হয়, এই দুটো জিনিস আমি দায়িত্ব নিচ্ছি, তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো বই ফলো করবে, কিরণের অবজেক্টিভ কম্পিউটার বইটা আছে, এমসিকিউ ফলো করতে পারো, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবে। নিয়নের গডফাদার কম্পিউটার হ্যান্ডবুক আছে, সেটা ফলো করতে পারো, আমি নিজে দেখেছি ভালো। আর দিশা কম্পিউটার নলেজ, এইটা হচ্ছে থিওরির জন্য তোমরা করতে পারো, দিস ইজ ফর থিওরিটিক্যাল বেসিস। এই প্রথম দুটো আমি তোমাদেরকে বললাম এমসিকিউর জন্য, কিন্তু থার্ডটা কিন্তু থিওরি, মানে কেউ যদি কম্পিউটার পড়তে চাও এটা দেখতে পারো। ঠিক আছে, এই স্লাইডটা অনেকটা সময় নিয়ে নিলাম, তবে মনে হয় তোমাদের হেল্প হলো। নেক্সট চলে আসছি মাসিক বেতন। আমরা সবাই, যেটা বারবার আমি বলি, আমরা যা করি সব আমাদের পেটের জন্য, কারণ আমাদের রুটি কাপড়া কান বলে না, তো সেটার জন্য আর একটু ভালোভাবে থাকার জন্য, তাই তো। তো মাসিক বেতন যেটা পে স্কেল, সেটা বলা হচ্ছে যে 32,100 থেকে 82,900। এটার মানে কি? এটার মানে কিন্তু কেউ গোলাবে না, এটার মানে হচ্ছে এটাই যে তুমি যদি এখন যে বিআইও পোস্টে এন্ট্রি নিচ্ছে তার বেসিক হবে 32,100, কিন্তু যখন তিনি যদি ফুল টার্ম চাকরি করেন 60 বছর অবধি, এখন আমাদের রিটায়ারমেন্টের এজ 60, তো তিনি যদি ফুল টার্ম 60 বছর অবধি চাকরি করেন, তাহলে অন রিটায়ারমেন্ট টাইম তার বেসিক হবে এইটা। যদি অবশ্যই এটা রিভাইজ হবে বিভিন্ন পে কমিশনের রিভাইজে, কিন্তু আপাতত বলা হচ্ছে মিনিমাম বেসিক এটা আর ম্যাক্সিমাম বেসিক হচ্ছে এটা। ঠিক আছে, চলো এবার যেটা আরেকটা আলোচনা করি, যে ধরে নিচ্ছি যে যিনি এখন সবে বেসিকে জাস্ট বিআইও হিসেবে অ্যাপয়েন্টেড হলেন, তিনি পে স্কেল 10-এ ঢুকবেন, তার বেসিক হবে এটা 32,100 বেসিক হবে। এই 32,100-র ওপর 12% উনি এইচআরএ পাবে, হাউস রেন্ট অ্যালায়েন্স, মানে 3,852 টাকা। তা ডিএ পাবে, ডিআরনেস অ্যালায়েন্স পাবে 10%, এখন অবধি আমাদের ডিএ আছে 10%, মে মাসের 1 তারিখ থেকে আমাদের আরো 4% দিয়ে দেওয়া হয়, মানে তখন হবে 14%। তো 32,000, সরি এটা ভুল হয়ে গেল, এখন সে ডিএ পাবে তাহলে 3210, 3210 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা, তবে হেলথ স্কিমে যদি তোমরা এনরোলড হও, মানে যিনি বিআইও হেলথ স্কিমে এনরোলড হলে এই 500 টাকা কিন্তু পাবে না।
আর গ্রস স্যালারি হবে, তাহলে এই সব কটাকে যদি যোগ করা হয় তাহলে গ্রস স্যালারি হবে 39,662। এর থেকে কিছু ডিডাকশন হয়, তুমি আইটি কাটাতে পারো, জিপিএফ এর জন্য কাটাতে পারো, তোমার প্রফেশনাল ট্যাক্স কাটবে। তো এই সব মিলিয়ে ধরো আরো 1,000 টাকা থেকে 1,500 টাকা কাটলো, তো ফলে তোমার ওই 38,000 বা 38,500 মতো ইনহ্যান্ড স্যালারি পাবে যিনি এখন বায়ো হিসেবে জয়েন করবেন। অন্যান্য ছুটি সুবিধার মধ্যে ছুটি সরকারি যা যা ছুটি আছে সমস্ত ছুটি অ্যাভেল করতে পারবে। 14টা সিএল থাকে আমাদের, সিএল হচ্ছে 14টা, ইএল মানে আর্ন লিভ হচ্ছে 30টা, সিএল ক্যারি ফরওয়ার্ড হয় না, ইএল ক্যারি ফরওয়ার্ড হয় এবং রিটায়ারমেন্টের সময় সেটা এনক্যাশ হয়ে যায়। মেডিকেল লিভ আছে 10টা, ঠিক আছে? তো দিস ইজ অল। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আগে অ্যাকচুয়ালি এই যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টে যারা নিয়োজিত হয় তারা কিন্তু বেসিক্যালি ডিরেক্ট সরকারি কর্মচারী হয় না, তারা আন্ডারটেক মানে পঞ্চায়েত সিস্টেমের আন্ডারে তাদেরকে রিক্রুট করা হচ্ছে। তো এনারা আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পেত না, কিন্তু বর্তমান থেকে কিন্তু এনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবে। অবশ্যই সেটা কিন্তু ক্যাশলেস না, রিইম্বার্সেবল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা তারা পাবেন। এবার কম্পিউটার সিলেবাস দিয়ে একটু চলে আসি, এটা আমি জাস্ট আমার মনে হলো একটু বলে দেবো। আমরা বারবার বলছি যে কম্পিউটারের ক্ষেত্রে সিলেবাসটা এমন থাকবে যাতে একজন ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্সের যোগ্যতা সম্পন্ন ছেলে বা মেয়ে যা যা পড়েছে তার মধ্যে থেকে আসবে। তো সেগুলো কি কি হতে পারে একটু দেখে নিই। কম্পিউটার অ্যাপটিটিউড, হিস্ট্রি অফ কম্পিউটার, এটা একটা চ্যাপ্টার থাকে যখন কম্পিউটার পড়তে যাবে, কিভাবে পুরোনো দিনের কম্পিউটার থেকে এখন এই দিনে দাঁড়িয়ে কম্পিউটার এসছে তার একটা পুরো ইভলিউশনের একটা চ্যাপ্টার থাকে। কম্পোনেন্টস গুলো কম্পিউটারের কি কি পার্টস থাকে সেটা নিয়ে একটা থাকে। স্টোরেজ ডিভাইসেস নিয়ে একটা চ্যাপ্টার থাকে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাকচুয়ালি অনেক পরে দেওয়া উচিত ছিল। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সি, সি প্লাস প্লাস, জাভা এখন মেন হয়ে দাঁড়িয়েছে, এছাড়াও আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোও থাকে, কিন্তু মেইনলি কিন্তু এখন যদি প্রশ্ন দেয় তাহলে সি, সি প্লাস প্লাস আর জাভা থেকেই কিন্তু প্রশ্ন দেয়। কম্পিউটার ফাইল এক্সটেনশনস গুলো থাকে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইগুলো কিন্তু অবশ্যই পড়বে। মাইক্রোসফট অফিসের মধ্যে ওয়ার্ড পড়বে, এক্সেল পড়বে আর পাওয়ার পয়েন্ট পড়ছে, ঠিক আছে? আর মেনলি অফিসে কিন্তু এই তিনটে জিনিস নিয়েই কাজ করতে হয়। এক্সেলে প্রচুর কাজ হয় যেগুলো নর্মাল এক্সেল আমি জানি বললে তুমি জানো না, বেসিক্যালি কিছু জানো না। এক্সেলে কিছু টাইপ করা যোগ করাকে এক্সেল বলে না, এক্সেলকে ইউজ করে প্রচুর কিছু করা যায় এবং সেটা যিনি এক্সেল ভালো পারেন তিনি বলতে পারবেন। কিবোর্ড শর্টকাটস এন্ড দেয়ার ইউজেস, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, ল্যান, ডাব্লিউএ এর অনেক ধরনের নেটওয়ার্কস আছে, ওগুলো নিয়ে আলোচনা। কম্পিউটার ভাইরাস এন্ড সাইবার সিকিউরিটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ভাইরাস নিয়ে প্রশ্ন থাকে এমসিকিউতে। অপারেটিং সিস্টেম বেসিক্স জানোই তোমরা, আগে লিনাক্স ইউজ হতো, তারপর উইন্ডোজ ইউজ হয়, অনেক কি সেইগুলো নিয়ে ব্যাপার। কম্পিউটার অর্গানাইজেশন, প্রসেস, মেমোরি, সিস্টেমিক আর্কিটেকচার কম্পিউটারের। ডেটাবেস ম্যানেজমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডিবিএমএস যেটাকে আমরা বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা নিয়ে একটা সেপারেট চ্যাপ্টার এবং এটার উপর প্রচুর প্রশ্ন তোমাদের ভাইভাতে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করার সুযোগ আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অল্প জেনে রাখা ভালো, ওয়েব টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড লজিক গেটস, দিস ইজ হোল চ্যাপ্টার, যেগুলো এগুলো নিয়েই আমাদের পুরো বিসিএ বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বলো, কম্পিউটার সায়েন্স বলো, এগুলোকেই পড়ানো হয়। কম বেশি হার্ড এই লেভেল থাকে। আমরা মিনিমাম মানে এই ভেবে প্রশ্ন করা হবে যে এই প্রশ্নটার উত্তর যিনি জিতে এসেছেন তার ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি আছে, তো সেই ভেবেই প্রশ্নগুলো করা হবে। চলো এবার এই দুটো প্রশ্ন আশা করছি তোমাদের মনে আসছে। আমি প্রশ্নের উত্তর কিছুই লিখিনি, কিন্তু আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। কি কি ধরনের কাজ করতে হয়? প্রমোশনাল অ্যাসপেক্ট, এইটা আমি যদি প্র্যাকটিক্যালি বলি, মানে আমি দুটো ব্লকে ভিডিওশিপ করলাম, একটা ব্লকে করে ফেলেছি, একটা ব্লকে করছি, এবং দুটো ব্লকেই যদি দেখা যায় যে বিআইওর কাজ প্রচুর। আমি তোমাদের অলরেডি বলে দিলাম যে আজ থেকে যদি 10 বা 12 বছর পুরোনো জায়গায় আমি ফিরে যাই তাহলে বিআইও সবকিছু ছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিআইও ছাড়াও প্রচুর প্রচুর ছেলেমেয়েরা এমন ব্লকে আছেন, নতুন রিক্রুটেড হয়েছেন বা পুরানোরাও শিখে নিয়েছেন, যারা কম্পিউটার খুবই ভালো জানেন, ঠিক আছে? এবং সেক্ষেত্রে অবশ্যই
অনেক বিআইওর লোড কম্পিউটারের ক্ষেত্রে কমে গেছে, তবে হ্যাঁ তাও এখনো যেগুলোর খুব এক্সপার্টাইজ দরকার হয় সেক্ষেত্রে কিন্তু বিআইওর দরকার হয়। এছাড়া মানে আমি যদি বলি তাহলে কম্পিউটারে বিভিন্ন রিপোর্ট তৈরি করার থেকে বিভিন্ন যদি ইলেকশনের ক্ষেত্রে পুরো রিপোর্ট রিটার্ন সেলের দায়িত্ব বিআইওর থাকে, বা বিভিন্ন কি ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন রিপোর্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমস্ত কাজ বিআইও কে করতে হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে বিআইওর ওপর দেখো বেসিক্যালি কোন ব্লক লেভেলে কোন স্টাফ কি কাজ করবে সেটা সম্পূর্ণভাবে যার দায়িত্বে থাকে তিনি হচ্ছে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো বিআইও কতটা এফিশিয়েন্ট সেই হিসাবেই ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাকে কাজ দেন। এবং আমি খুব লাকি যে আমার আগের ব্লকে যিনি বিআইও ছিলেন তিনি ভীষণ এক্সপিরিয়েন্স পার্সন ছিলেন, খুব ডেডিকেটেড একজন স্টাফ ছিলেন, এবং এই ব্লকেও যিনি আছেন তিনিও একই, মানে আমি লাকি বিআইও পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বিআইও এছাড়াও এখন যদি ব্লকে দেখো তাহলে এনএফ বিএস এটা একটু দেখতে হয়, এনএসএপি যে সোশ্যাল পেনশন গুলো আছে, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের যে পেনশন গুলো আছে, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন, ইন্দিরা গান্ধী উইডো পেনশন বা ইন্দিরা গান্ধী ডিসেবিলিটি পেনশন যেগুলো আছে সেইগুলো বিআইও দেখেন। এছাড়াও অনেক ব্লকে পিএমএওয়াই এর পুরো ডিটেলস যেগুলো মেনটেন করতো সেগুলো বিআইও মেনটেন করতেন। ইলেকশনে অবশ্যই রিপোর্ট রিটার্ন একদম বাধ্যবাধকতাভাবে বিআইও দেখেন। এছাড়াও ব্লকের যে কোনো কাজে বিআইও থাকেন, যেমন এখন পিডিআই বা পঞ্চায়েত ডেভেলপমেন্টের ইন্ডেক্সের কাজ কিছুদিন আগে হচ্ছিল সেটা বিআইও দেখেন, সেন্সাসের কাজ হলে বিআইও দেখেন, মানে যেখানে হিউজ ডেটা হিউজ লিস্টের ব্যাপার থাকে যেটা কম্পিউটারে মেনটেন করার ব্যাপার থাকে সেগুলো দেখেন। অফিসের নেটওয়ার্ক, অফিসের ইন্টারনেট এগুলোর ব্যাপার সমস্ত বিআইওর কাছে থাকে। এছাড়াও তোমরা দেখবে যে এখন ব্লকে তো সবকিছু ডঙ্গেল ইউজ করতে হয়, তো ডঙ্গেলের পাসওয়ার্ড সমস্ত কিছু বিআইওর কাছে থাকে, এই রিলেটেড জিনিসগুলো। এছাড়া বিডিও তাকে যেমন যেমন এফিশিয়েন্ট মনে করবেন তেমন তেমন ভাবে তাকে অন্যান্য কাজ দিয়ে থাকেন। ঠিক আছে, প্রমোশনাল অ্যাসপেক্টের ক্ষেত্রে একটু আমি বলে দেবো, কারণ আমরা সবাই পরবর্তীতে কি হতে পারে সেটাই দেখি। তো প্রমোশনাল অ্যাসপেক্ট বিআইও দের ক্ষেত্রে খুব বেশি না, আমি তোমাদের খুব ক্লিয়ারলি বলে দিলাম বিআইও কিন্তু বিআইও হিসেবেই থাকে। পরে যে যেমন ধরো পরে যে তিনি আমরা যেমন ধরো একটা সময় যে বিডিও তারপরে এক সময় আমরা এসডিও হতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু বিআইও কোনোদিন ব্লক থেকে সেইভাবে যাওয়ার সুযোগ তার কাছে সেইভাবে নেই। আপাতত বিআইও 10 বছর 10 নম্বর স্কেলে তিনি জয়েন করছেন। ঠিক আছে, আফটার 10 ইয়ার্স তিনি 11 নম্বর স্কেলে যাবেন। আফটার মোর মানে আফটার 20 ইয়ার্স যদি ধরি তিনি 12 নম্বর স্কেলে যাবেন। তো এইভাবেই আপাতত ওনার স্কেলটা চেঞ্জ হয় এবং স্যালারি চেঞ্জ হয়। এছাড়া যেটা প্রত্যেক বছর যেটা হয় যে ইনক্রিমেন্টের ব্যাপার থাকে সেটা আলাদা, বাট এছাড়া তেমন কোনো প্রমোশনাল অ্যাসপেক্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিআইও পোস্টের জন্য নেই। ঠিক আছে, সো আশা করছি এটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি, তো আলাদা করে কিছু বলছি না। আশা করছি ওভারঅল একটা আইডিয়া বিআইও সম্পর্কে তোমরা পেলে। আবারও বলছি আমি যে আমি তোমাদেরকে যখন ডিস্ট্রিক্ট ভিত্তিক রিক্রুটমেন্ট হতে শুরু করবে, মোটামুটি সেটা ধরে নাও যে জুন মাসের পরে, জুনের পর মাঝের দিক থেকেই হবে, তার আগে হওয়ার চান্স না, কারণ এখন ইলেকশন পুরো ফুল দমে। এবং 4th জুন তোমরা জানো যে ফাইনাল লোকসভা ইলেকশনের এবং যে উপনির্বাচনগুলো আছে বিধানসভার বা যে যে স্টেটে বিধানসভা আছে তাদের রেজাল্ট বেরোবে। তো 4th জুনের আগে এক্সপেক্ট কিছুই করো না। 4th জুনের পরে আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর বিষয়ে ডিটেলস যা যা পড়ানোর আমি পড়িয়ে দেবো তোমাদের। ঠিক আছে, বেশি সময় লাগবে না তোমাদের, কারণ আমি আবারও বলছি যে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কে সব থেকে বেশি ভালো জানে বা কে সব থেকে বেশি প্র্যাকটিক্যালি বলতে পারে সেটা একজন বিডিওই বলতে পারে, এটা আমার মনে হয়। ঠিক আছে, সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, কারণ আমরা রোজ এই পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট নিয়েই ঘাটাঘাটি করি। আচ্ছা, সেটা অ্যাক্ট বলো, লস বলো, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বলো, সবকিছু। আর কম্পিউটার রিলেটেড এমসিকিউ আমি তোমাদেরকে এখানে করিয়ে দেবো। ঠিক আছে, মানে যতটুকু দরকার এমসিকিউ যা যা ইম্পর্টেন্ট হয়, যা যা বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো আমি করিয়ে দেবো। এছাড়া আর কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা করতে পারো। আর নেক্সট দিন অবশ্যই দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। থ্যাঙ্কস আ লট, ভালো থেকো।
ডিটেল যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের আমি ভিডিও করেছিলাম তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর নির্মাণ সহায়ক নিয়ে একটা ভিডিও করেছিলাম তার লিংকও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের এই সংকল্প ব্যাচ 2024, এখানে আমি বললাম যে সুবীর দাস আমরা ডিটেলে পুরো ভিডিও করে কমপ্লিট করিয়েছি, সেইটার ভিডিও তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে, যারা যারা আছো নিশ্চয়ই জানো। এই ব্যাচের কোর্স লিংকও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাঙ্কস আ লট। নেক্সট দিন অবশ্যই আমরা কোনো নতুন পোস্ট নিয়ে আলোচনা করব। আর একটা কথা, যে পরশু দিন আমরা রাত 9টার সময় অস্কার অ্যাওয়ার্ডস 96 অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ডস 2024 নিয়ে একটা লাইভ এমসিকিউ ক্লাস করব, তোমরা অবশ্যই জয়েন করো। থ্যাঙ্কস লট, বাই। দেখা হচ্ছে কাল সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। ভালো থেকো।